হ্যালো, আমি রুম্পা বসাক। ওয়েলকাম টু মাই চ্যানেল। স্কোয়ার এবং স্কোয়ার রুট নিয়ে যত কনসেপ্ট ছিল সবগুলো আমি প্লেলিস্টে স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিয়েছি। আজকে থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকের টপিক হলো সেই স্কোয়ার এবং স্কোয়ার রুট নিয়ে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আশা করি সমস্ত কোশ্চেনগুলো যদি ভালো করে বুঝে নেওয়া যায় এবং অ্যান্সারগুলোর সাথে, তাহলে স্কোয়ার এবং স্কোয়ার রুট নিয়ে কোনো আর ডাউট থাকবে না। যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ফার্স্ট কোশ্চেনটা কী বলা হয়েছে দেখো, এখানে এই কোশ্চেনগুলোর করার নিয়ম হলো লাস্ট থেকে কোশ্চেনটাকে সলভ করা। কারণ সবার প্রথমেরটাকে যদি আমি ভাবি, 5-এর তো রুট নির্ণয় করা যায় না, তাই না? তাহলে সেমভাবে কী করে এটাকে রুট নির্ণয় করব, তারপরে তো 11 রয়েছে। নিয়ম হলো লাস্ট থেকে করা। এইভাবে লাস্ট যখন দেখছি কী আছে, 49। এটাকে রুট করলে কত হয়? 7। আচ্ছা, স্টেপ বাই স্টেপ করলে তো এটা এক এক করে করতে হবে। প্রথমে আগে 7 লিখতে হবে, তারপরে যোগ করতে হবে, যেটা অ্যান্সার আসবে আবার লিখতে হবে, এরকম করে। কিন্তু দেখো মুখে মুখে হয়ে যাবে এটা। প্রথমে এটাকে যখন রুট করব কত হবে অ্যান্সার? 7। 7 যখন এর সাথে যোগ করব, কারণ যোগ চিহ্ন রয়েছে, 36। তার উপরে কি আবার রুট চিহ্ন, তাহলে 36কে যখন রুট করব কত হবে? 6। আবার যোগ চিহ্ন, কত হবে? 25। আবার রুট আন্ডার, মানে 5 অ্যান্সার আসবে। আবার যোগ, তাহলে কত হবে? 16, মানে রুট করলে কত? 4। এবং শেষ পর্যন্ত যোগ করে কত পাবো? 9, মানে রুট করে অ্যান্সার কত? 3। ঠিক আছে, এখানে বোঝার কিছু নেই, শুধু মনে রাখতে হবে এই ক্ষেত্রে আমাদের লাস্ট থেকে অ্যান্সারটা বের করে, এবং যোগ থাকুক বিয়োগ থাকুক যা বলবে সেই অনুযায়ী করে করে এগোতে হবে। ওকে, লাস্ট যেটা 2 নাম্বার বলেছে, 2-এর 3টে পার্ট আমি আলাদা করে নিয়েছি, এ, বি এবং সি, এবং একটি সংখ্যা দিয়ে বুঝবো 3টে টাইপকে। একটু খেয়াল করে দেখবে এখানে রুটের ভেতরে একই সংখ্যা রয়েছে এবং শেষ নেই যার, মানে ইনফিনিটি পর্যন্ত রয়েছে, তাই তো? এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে 3টে টাইপ হয়। দেখতে হবে রুটের ভেতরের সেই সংখ্যাগুলো যেগুলো বাড়ছে ক্রমান্বয়ে, সেগুলো কি গুণ আকারে রয়েছে, নাকি যোগ রয়েছে, নাকি বিয়োগ রয়েছে। অবশ্যই সেম সংখ্যা হতে হবে, প্রত্যেকটা এখানে 72। ওকে, যদি গুণ আকারে থাকে সেই ক্ষেত্রে অ্যান্সার অলওয়েজ রুটের ভেতরে যে সংখ্যাটা থাকে সেটাই হয়। কি বললাম? যদি গুণ আকারে থাকে 72, কিছু নেই মানে গুণ চিহ্ন আছে, আবার রুট আন্ডার 72, এরকম চলছে, শেষ নেই ইনফিনিটি পর্যন্ত, এই ক্ষেত্রে অ্যান্সার অলওয়েজ হয় ভেতরে যে সংখ্যাটা থাকে সেটা। নেক্সট দেখো কি বলেছে, 72 এখানে প্লাস আকারে রয়েছে এবং ইনফিনিটি পর্যন্ত রয়েছে। একই জিনিস 72 এখানে রয়েছে কিন্তু মাইনাস আকারে রয়েছে। দুটো ক্ষেত্রে কি করব? ফার্স্ট কাজ হবে যে সংখ্যাটা থাকবে তাকে পর দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, যেমন 72কে যদি দুটি পরপর সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি তাহলে কি হবে? 8 নং 72। 72কে যখন ভাঙবো কি হবে? 8 নং 72, তাই তো? এই ক্ষেত্রে কি হয়, যখন প্লাস আকারে থাকে অলওয়েজ অ্যান্সার কি হয়? বড় সংখ্যাটা। কিন্তু যখন মাইনাস আকারে থাকে তখন অলওয়েজ কি হয়? ছোট সংখ্যাটা। তার মানে যখন এই টাইপের অঙ্ক থাকবে তখন অ্যান্সার কি হবে সেটাকে আগে দুটো পরপর সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব, দেন দেখব সেটা প্লাস আকারে রয়েছে নাকি মাইনাস আকারে রয়েছে। অবশ্যই ইনফিনিটি পর্যন্ত থাকতে হবে। যদি প্লাস আকারে থাকে তাহলে বড় সংখ্যা, যদি মাইনাস আকারে থাকে তাহলে কি হবে? ছোট সংখ্যা। ওকে, নেক্সট 3 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি মৌলিক উৎপাদক 17 হবে। আমরা শিখেছিলাম মৌলিক উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে স্কয়ার রুট নির্ণয় করা, তাই তো? তো এখানে প্রশ্নটা কি বলেছে? বলেছে 17 একটা মৌলিক উৎপাদক হবে এমন কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা রয়েছে। অনেক সংখ্যাই থাকতে পারে যাদের উৎপাদক হিসেবে কি আসবে? 17 আসবে, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা হবে, তাই তো? এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে 17কে কি আমরা কি বিশ্লেষণ করতে পারি? 17 তো নিজেই একটা মৌলিক সংখ্যা। তাই যখন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে যাব কি করতে হবে? আমাকে 17কে সেই সংখ্যা মানে 17 দিয়েই গুণ করতে হবে। 17কে যখন 17 দিয়ে গুণ করব তখন অ্যান্সার কি আসবে? 289। 289কে যখন ভাঙাই আমরা মৌলিক উৎপাদক হিসেবে কি পাই? 17। তাহলে 17 যখন একটা মৌলিক উৎপাদক হবে, এরকম একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে গেলে আমাকে কি করতে হবে? সেই মৌলিক সংখ্যাটা দিয়েই তাকে গুণ করতে হবে। ওকে, নেক্সট 4 নাম্বারটা এবং 5 নাম্বারটা খুব ভালো করে বুঝবে।
কি বলা হয়েছে দেখো, প্রায় সিমিলার, একটু ডিফারেন্স রয়েছে, বলে দিচ্ছি কি আছে। বলেছে যে 60 পূর্ণবর্গ সংখ্যা নয়। অবশ্যই জানি 60 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ আমরা এটাকে স্কোয়ার রুট নির্ণয় করতে পারি না। স্কোয়ার রুট নির্ণয় করলে এটা একটা ফ্র্যাকশনে অ্যান্সার আসবে, তাই তো। তো এই সংখ্যাটাকে পূর্ণবর্গ করা যায়, মানে বানানো যায়। কি করতে হয় তার জন্য? তার জন্য আমাকে কিছু গুণ করতে হয় বা ভাগ করতে হয়। কি করে বুঝবো কি গুণ করব বা কি ভাগ করব? নিয়ম কি? ফার্স্ট নিয়ম হচ্ছে, যে সংখ্যাটা দিবে তাকে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। 60কে যখন আমরা মৌলিক উৎপাদকে ভাঙবো, কি পাবো? প্রথমে 2 পাবো, 30 দুগুণ 60, তাই তো। 30 মানে কি? আবার 2 15 পাবো, আর 15 মানে কি? 5 আর 3 পাবো, মুখে মুখে হয়ে গেল। তাহলে এই যে 2 দুগুণ 4, 5 4 20, 20 3 60। ফার্স্ট কাজ, আগে সেই সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। এবার এই ক্ষেত্রে যখন আমি এটাকে পূর্ণবর্গ বানাবো, কি করব ভালো করে দেখো। এখানে আমি পেয়ার খুঁজবো, 2 পেয়ার হিসেবে আছে, নেই কে? 5 নেই। যদি এখানে আরেকটা 5 থাকতো তবে 5-এর পেয়ার পেয়ে যেতাম, তাই না? কিভাবে পেয়ার খুঁজি আমরা স্কোয়ার রুট করার সময় শিখিয়েছিলাম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর কি করে স্কোয়ার রুট নির্ণয় করে, তাই তো। স্কোয়ার রুটের আমি প্রত্যেকটা পদ্ধতি আলাদা আলাদা করে বুঝিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণের নিয়মে মেন কোন জিনিসটা দেখতে হবে, সেখানে পেয়ার খুঁজতে হবে, আমাকে জোড়া জোড়া খুঁজতে হবে। তো এখানে 5 সিঙ্গেল রয়েছে, 3ও সিঙ্গেল রয়েছে। ভালো করে বুঝবে, আমি প্রশ্নটা বলেছিলাম কি দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ হবে। প্রশ্নটা এটাও হতে পারতো কি দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ হবে। তো এখানে যখন গুণ বলেছে, আগে গুণের অ্যান্সারটা বলি। যদি আমি এখানে আর একটা 5 গুণ করতাম তাহলে 5-এর পেয়ার পেয়ে যেতাম, কিন্তু 3 সেখানে পেয়ার হিসেবে পেতাম না। যদি আরেকটা 3 গুণ করতাম তবে 5 এবং 3 সাথে 2 সবারই একটা করে পেয়ার পেয়ে যেতাম। তখন যে সংখ্যাটা হতো গুণ করে, তাকে যখন রুট করব, অর্থাৎ সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে এবং সেটার অ্যান্সার আমরা সহজে বের করতে পারবো। তাহলে এখানে কে অসুবিধা সৃষ্টি করছে? একটা 5 এক্সট্রা যদি আনি তবেই এটা হবে, এবং একটা 3 যদি এক্সট্রা আনি, দ্যাট মিনস কত? 5 3 15, একটা 5 এবং একটা 3। তাহলে কি দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ হবে? এটা। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে যে এটাকে যখন 15 দিয়ে গুণ করব তখন এটা পূর্ণবর্গ হবে। যদি বলে ভাগ করলে, কি দিয়ে ভাগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে? ভালো করে দেখো, যখন ভাগ করব, কি ভাগ করা মানে যেটা এক্সট্রা রয়েছে সেটাকে তাড়িয়ে দেওয়া। তাহলে একটা 5 দিয়ে যখন ভাগ করব 5 চলে যাবে, এবং 3 দিয়ে ভাগ করব 3 চলে যাবে। দ্যাট মিনস 15 দিয়ে ভাগ করলেই কি সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 15 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে? 4। 4 পূর্ণবর্গ সংখ্যা, তাই তো। সেম পরেরটাও তাই দিয়েছি, সেই জন্য বললাম 4 আর 5 সেম। তাহলে 18কে কি করব? প্রথমে 18কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 2 9 18, 3 3 9। দেখো 3-এর পেয়ার পেয়েছি, কিন্তু 2কে আমরা পেয়ার হিসেবে পাইনি, একটা 2 এখানে শর্ট রয়েছে। তাহলে যদি বলা হয় কি দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে, অ্যান্সার কি হবে? অ্যান্সার তখন হবে 2 গুণ করলে। কিন্তু যদি বলা হয় কি ভাগ করলে পূর্ণবর্গ হবে, সেই ক্ষেত্রে 2 এক্সট্রা রয়েছে, সেই 2টাকে আমি তাড়িয়ে দিব। তাহলে 2 ভাগ করলেও এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো হয় কি না? 2 যখন গুণ করব সংখ্যাটা কত দাঁড়াবে? 4 4 3 2 2 4 আর 9 4 36, মানে 2 দিয়ে যখন গুণ করবো এটা 36 হবে, পূর্ণবর্গ সংখ্যা। 2 দিয়ে যখন ভাগ করব 9 হবে, সেটাও পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, খুব কিন্তু এটা ইম্পর্টেন্ট। এখানে হয়তো সোজা লাগছে, কিন্তু কোনো অঙ্কের মধ্যে এটা মিশে থাকে। নেক্সট আমরা এক্সাম্পলগুলো যখন করব তখনই বুঝতে পারবো। ওকে, তাহলে কোনো সংখ্যা যদি পূর্ণবর্গ না হয় তাকে পূর্ণবর্গ করার নিয়ম কি? সেই সংখ্যাটাকে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, করার পর দেখব জোড়া জোড়া হিসেবে কোন সংখ্যাগুলো কম পড়ছে বা এক্সট্রা রয়েছে, তাই না? এক্সট্রা রয়েছে। ভাগ করার ক্ষেত্রে কি এক্সট্রা দেখব, সেটা দিয়ে ভাগ করে দিলেই হয়ে গেল। গুণ করার ক্ষেত্রে যেটা কম রয়েছে জোড়া হিসাবে, সেটা গুণ করে দিলেই হয়ে গেল। আশা করি বোঝা গেছে। ওকে, নেক্সট দেখো 6 7 8 সেম টাইপের নিয়েছি, একটু জাস্ট কনসেপচুয়াল। ওকে, প্রথমটা দেখো, বলেছে একটা আলমারিতে যতগুলো তাক আছে প্রতি তাকে ততগুলো বই আছে। এইরকমভাবে সাজানোর পরে আরও 5টা বই এক্সট্রা বাইরে পড়ে আছে। আমি মোট কতগুলো বই নিয়েছিলাম? 86। ওকে, দেন জিজ্ঞেস করেছে আলমারিতে তাহলে তাক সংখ্যা কত ছিল।
একটা ছোট্ট কনসেপ্ট, যখন কোনো আমাদের প্রশ্নের অঙ্ক পড়তে খুব অসুবিধা হয়, ভাবি অনেক বড় কিছু প্রশ্ন রয়েছে, এখানে অ্যান্সারও অনেক বড় কিছু হবে। না, প্রশ্নটা যদি আমরা ভেঙে ভেঙে বুঝি তাহলে সেই প্রশ্নের অঙ্ক ভীষণই সহজ। এখানে একটা কনসেপ্ট হলো, আমরা ক্লু খুঁজি না, কোনো অঙ্কের ক্লু খুঁজি, যত তত থাকা মিনস হচ্ছে সেটা বর্গমূলের মধ্যে একটা অঙ্কর মধ্যে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যত তত যেখানে রয়েছে একটা অঙ্কের মধ্যে, যত তত যে ভাষাটা রয়েছে, যেমন এখানে রয়েছে যতগুলি তাক রয়েছে ততগুলি বই আছে, তাই না? এই যত তত, এই ট্রিক্সটা এখানে ধরতে হবে। তো কিভাবে স্কোয়ার করব? ৮৬ তো স্কোয়ার করা যায় না। প্রশ্নটা বুঝবে, বলেছে যতগুলো তাক রয়েছে প্রত্যেক তাকে ততগুলো বই সাজানোর পর 5টা বই এক্সট্রা বেঁচে গেছে। তার মানে কি সেই 5টা আমি জায়গা দিতে পারিনি, সেই 5টাকে আমি জায়গা দিতে পারিনি তাকে। তাহলে কি করতে হবে? প্রথমে আগে আমার যতগুলো বই রয়েছে সেখান থেকে সেই 5টাকে মাইনাস করে দিতে হবে। তাহলে আমি যদি ৮৬ থেকে 5 মাইনাস করে দিই তাহলে কত হবে? 81। এবার সেই 81কে যখন বর্গমূল করব অ্যান্সার কত হবে? 9। তার মানে আমার কতগুলো তাক রয়েছে আলমারিতে? 9টা তাক রয়েছে। এরকম করে 9টা তাক রয়েছে এবং প্রত্যেক তাকে 9টা করে বই রয়েছে। দ্যাট মিনস সেটা একটা স্কোয়ার শেপ নিয়েছে। অবশ্যই আমি স্কোয়ারের ক্ষেত্রে বোঝাবো, সেখানে বর্গ এবং বর্গের যে কনসেপ্টটা সেখানে ঢুকে রয়েছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হবে? তাকের সংখ্যা কটি? 9টি। প্রত্যেকটাকে 9টা করে বই রেখেছে, মানে কটা বই রেখেছে? 81টি। এবং এক্সট্রা কটা বই বেঁচে গেছে? 5টি। তাহলে 81 আর 5-এ 86, মোট 86টি বই ছিল। ওকে, 7 নাম্বারটাও সেম। আগে বুঝবো, বলেছে একটি জমিতে চারা, ফুল গাছের চারা লাগাবো, তার জন্য কতগুলো চারা এনেছি? 780টি। এখানেও একই কেস, বলেছে যতগুলো লাইন হবে, মানে সারি, জমিতে তো সারি বলা হয়, এরকম করে যতগুলো সারি করব প্রত্যেক সারিতে ততগুলো করে চারা লাগাবো। একই কেস, এখানেও স্কোয়ারের কনসেপ্ট, তাই না? একটা বর্গক্ষেত্রের শেপে আমরা সেই চারা গাছগুলোকে লাগাবো। তার মানে কি প্রত্যেক লাইনে যতগুলো চারা থাকবে ততগুলোই লাইন থাকবে, যত তত, এখানেও সেই যত ততর কনসেপ্ট। শেষে কি বলা হয়েছে দেখো, এইভাবে যখন সাজাতে গেলাম তখন কি হলো? 4টা কম পড়লো। আগে কি ছিল? 4টা বেশি পড়ে গিয়েছিল, তাই আমি সেখান থেকে মাইনাস করে নিলাম। এখানে কি হয়েছে? 4টা কম পড়েছে। তাহলে আমাকে সবার ফার্স্টে আগে যেটা করতে হবে, সেই 4 আগে অ্যাড করে নিতে হবে। তার মানে কত হবে? 784। এবার তাকে যখন বর্গমূল করব তখন সেটা হবে কি? অ্যান্সার। কতগুলো সারি রয়েছে? 28টি। যদি বলি প্রত্যেক সারিতে কতগুলি চারা লাগানো হয়েছে? 28টি। ওকে, নেক্সট, একটি গ্রন্থাগারে সদস্যদের প্রত্যেকে সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দেওয়ায় মোট কত চাঁদা উঠেছে? 729 টাকা। তাহলে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত? এখানেও ভাষাটা বুঝবো আগে। বলেছে যতজন সদস্য রয়েছে প্রত্যেকে তত, এখানেও যত ততর কনসেপ্টটা রয়েছে, ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট রয়েছে। বলেছে যতজন সদস্য রয়েছে প্রত্যেকের সমান সংখ্যক, মানে কি যত রয়েছে ততই দিয়েছে। যদি 2জন সদস্য থাকি তাহলে প্রত্যেকে 2 টাকা করে দিয়েছি, যদি 3জন সদস্য থাকি প্রত্যেকে 3 টাকা করে দিয়েছি। তাহলে কত চাঁদা উঠবে? 3 3 9। সেমভাবে যদি এখানে জন সদস্য থাকে, এক্স টাকা দিয়েছে, দ্যাট মিন এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ডাইরেক্ট বর্গমূল করে দিলেই হয়ে গেল। 729কে বর্গমূল করে দিলেই হয়ে গেল। মানে কতজন রয়েছে এখানে? 27 জন সদস্য রয়েছে, প্রত্যেকে 27 টাকা করে চাঁদা দিয়েছে এবং শেষে চাঁদা উঠেছে কত? 729। ওকে, স্কোয়ার এবং স্কোয়ার রুটের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা 9, 10 এবং 11তে নিয়েছি। তিনটেই ডিফারেন্স রয়েছে। কি ডিফারেন্স রয়েছে? ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বুঝে নেব। ওকে, ফার্স্ট যেটা বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? সেটা 4 অঙ্কে জিজ্ঞেস করতে পারে, 3 অঙ্কে জিজ্ঞেস করতে পারে এবং যে কোনো কিছু, 5 অঙ্ক, যে কোনো কিছু। কিন্তু নিয়ম সেই একটাই, যে অঙ্কেরই জিজ্ঞেস করুক না কেন একটাই প্রসেস আমরা ফলো করব। ওকে, কিভাবে করব? ফার্স্ট কাজ হবে, যে অঙ্কের বলেছে ক্ষুদ্রতমর ক্ষেত্রে এক নিয়ম, বৃহত্তমের ক্ষেত্রে এক নিয়ম। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1000। সেই 1000কে আমি আগে বর্গমূল করব ভাগ পদ্ধতিতে। ওকে, 1000কে বর্গমূল করব ভাগ পদ্ধতিতে। যখন ভাগ পদ্ধতিতে বর্গমূল করব ফার্স্ট কি হবে দেখো, 10 আছে, কত যাবে? 3 3 9, ডিফারেন্স করলে কত? 100।
এবং যখন এটাকে আবার দিব 3 দুগুণ 6 এবং 1 1 1 61 আর যাবে না, বিয়োগ করলে কত থাকবে 39। ওকে, কি করব, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ধরে নেব এবং তাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। হলো? এবার দেখো এখানে একটা ভালো করে জিনিস বুঝবো, হাজার তো এখানে আমাদের হাজার কি পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই তো? কি করে বুঝবো? শূন্যযুক্ত সংখ্যার ক্ষেত্রে বোঝার খুব সহজ নিয়ম, যতগুলো শূন্য থাকবে তার হাফ শূন্য গিয়ে বসবে বর্গমূল করলে, কিন্তু এখানে 3টে শূন্যকে তো হাফ করা যাবে না, তাই তো? 4টে থাকলে এখানে অ্যান্সার হতো 100, কিন্তু 3টেকে তো হাফ করা যাবে না, তবে এটা পূর্ণবর্গ নয়, তো সেটা পরের কথা। এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে যে অ্যান্সারটা অলওয়েজ আসে সেটা ভাগ পদ্ধতিতে বর্গমূল যাক আর না যাক, যত দূর যাবে ভাগ করার ক্ষেত্রে কি আমরা অলওয়েজ তো ভাগফল পাবোই, সেখানে ভাগশেষ শূন্য হতে পারে নাও হতে পারে, যদি ভাগ মিলে যায় সেখানে ভাগশেষ শূন্য, আর যদি না মিলে যায় তবে কিছু ভাগশেষ পাই। এখানেও সেম নিয়ম, যদি বর্গমূলটা পুরোপুরি মিলে যায় তবে এখানে যেটা থাকবে সেটা তো অ্যান্সার, যদি না মিলে যায় কিছু অবশেষ পড়ে থাকে সেই ক্ষেত্রে কি করব দেখো, 31 এখানে যেটা বের হয়, এখান থেকে যদি বলি হাজার থেকে এটা যদি আমি ডিফারেন্স করি, এখানে যেটা অবশেষ থাকে ডিফারেন্স করি কত হয় 961, এই 961 বর্গমূল হলো এই 31। বোঝা গেছে কি বললাম? যখন হাজার থেকে এই ডিফারেন্স যেটা পড়ে থাকবে, অবশেষ যেটা পড়ে থাকবে সেটাকে যখন ডিফারেন্স করব, যেটা অ্যান্সার হয় সেটারই বর্গমূল হলো 31, মানে 31 এখানে সর্বশেষ সেই সংখ্যার স্কয়ার রুট যেটা 3 অঙ্কের, এর পরে 31-এর পরে কোন সংখ্যা আসে 32, 32কে যখন স্কয়ার করব তখন সেটা 4 অঙ্কের হয়ে যাবে, তাহলে 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে 32-এর স্কয়ার, মানে 1024। আবার বলছি প্রসেসটা কি, প্রথমে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করব, করার পর এটা আমি জাস্ট দেখালাম, কোনো প্রয়োজন নেই, এখানে যেটা অ্যান্সার বের হবে তার ঠিক পরের সংখ্যাটাকে স্কয়ার করে দিলে আমাদের ক্ষুদ্রতম পূর্ণবর্গের সংখ্যা নির্ণয় হয়ে যাবে। ওকে, 31 বেরোলো, এটা আমি কিন্তু দেখালাম কারণ এর পরেই এটা কাজে লাগবে। যদি এখান থেকে এটাকে বাদ দিই তবে যে সংখ্যা বের হয় তারই বর্গমূল হয় এটা। ওকে, বৃহত্তমের ক্ষেত্রে কি করব, তাহলে সেম প্রসেসে বৃহত্তমের ক্ষেত্রে বের করব কি, যে বৃহত্তম সংখ্যা কত 4 অঙ্কের, 4টা 9, তাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করব, জোড়া জোড়া 9 9 81, কত 18, জোড়া নামবে 9 দুগুণ 18, কত যাবে 2 দিয়ে দিলে 200-র ঘরে আসবে, সেমভাবে 7 দিয়ে যখন দেবো 700-র ঘরে আসবে, 9 দিয়ে চলে যাচ্ছে, 9 9 81, 8 9 72, 17, ডিফারেন্স করে কত থাকছে 198। ওকে, এবার দেখো বৃহত্তমের ক্ষেত্রে কি করব, বৃহত্তমের ক্ষেত্রে কি বললাম, যদি আমি এর পরের সংখ্যাটা নিই 100, তবে তো সেটা 5 অঙ্কের সংখ্যায় চলে যাবে 100 স্কোয়ার করলে, না বৃহত্তমটা আরও সহজ, বৃহত্তমটা জাস্ট ডিফারেন্স করে দেব, মানে এটা থেকে এই 198 ডিফারেন্স করে দিব, হয়ে গেল অ্যান্সার। এটাই আমার 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, সেই জন্য এখানে দেখালাম। এটাকে যখন স্কোয়ার রুট করবো অ্যান্সার কত আসবে 99, আমাকে তো পূর্ণবর্গ সংখ্যাটা নির্ণয় করতে বলেছে তাই না, তাই 99 লিখলে তো হবে না, 99-এর স্কোয়ার লিখতে হবে, 99-এর স্কোয়ার করার থেকে তো আমার এই ডিফারেন্সটা করাই সহজ, তাই না? সেই জন্য আমি দুটো প্রসেসেই দেখালাম, যে এখান থেকে এখানে যখন ডিফারেন্স করি যে সংখ্যাটা বের হয় সেটা হচ্ছে বৃহত্তম হলো, এবং এর পরের সংখ্যাটা যখন নিব সেক্ষেত্রে ক্ষুদ্রতমের নিয়ম। 4 অঙ্কের বলুক 5 অঙ্কের বলুক ক্ষুদ্রতম ও বৃহত্তম বের করার নিয়ম হলো এটা, এবং এই রিলেটেড কিছুটা সেম এই অঙ্কটা দেখব। যে কোনো সংখ্যা দিয়ে দিয়ে কি বলবে, তার সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা কত হবে, অবশ্যই সেটা পূর্ণবর্গ সংখ্যা নয়, সেই জন্যই বলবে তার সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা কত, 2000 পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার কি করে বুঝবো, শূন্যযুক্ত সংখ্যা বোঝার খুবই সহজ নিয়ম, এখানে শূন্য তো জোড়া হিসেবে নেই, তাই এটাকে তো বর্গমূল করা যাবেই না, পারফেক্ট স্কোয়ার নয়। এই ক্ষেত্রে নিয়ম সেম, প্রথমে আগে 2000-কে ভাগ পদ্ধতিতে বর্গমূল করব, কত যাবে 4 4 16, 5 5 25, 4 দুটো শূন্য নামবে এবং 4 দুগুণ 8, 1 দিয়ে দিলে 81, 2 দিয়ে দিলে এরকম করে দেখছি 4 দিয়ে চলে যাচ্ছে, 4 4 16, 8 4 32, 1
33। ওকে, ডিফারেন্স কত? 64। এতটুকু বোঝা গেছে যে এর সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা কত হবে, সেই সংখ্যাকে আগে বর্গমূল করব ভাগ পদ্ধতিতে। যাবে না কিন্তু বর্গমূল, অবশেষ থাকছে তো। এবার এখান থেকে দেখো এই দুটারই কম্বিনেশন হলো এটা, এখানে এটাও কাজে লাগবে, এটাও কাজে লাগবে। ফার্স্ট কাজ দেখো, প্রথমে 2000 পূর্ণবর্গ সংখ্যা নয়, 44 তার স্কোয়ার কত হয়? 44-এর স্কোয়ার হয়, যেটা থেকে যখন এটা ডিফারেন্স করব সেটাই 44-এর স্কোয়ার হবে। স্কোয়ার করেও দেখতে পারো, ডিফারেন্স করেও দেখতে পারো। ওকে, ডিফারেন্স করলে কত হবে? 639। স্কোয়ার করে দেখো এটাই আসবে। ওকে, আচ্ছা, আমাদের কাজ হবে এর পরের সংখ্যাটাকে স্কোয়ার করা, 45। ওকে, স্কোয়ার করলে এটা তো আরও সহজ, 5 5 25 এবং 5 4 20। বোঝা গেছে? দেখো দুটোরই কিন্তু কম্বিনেশন হলো। আমাকে এই ডিফারেন্সটাও করতে হলো যেটা এর স্কোয়ার, এবং এর পরের সংখ্যাটাও বের করতে হলো যেটা এর স্কোয়ার। ওকে, এবার কাজ কি দেখো, দুটোই কিন্তু 2000-এর কাছে, তাই না? একটা বাঁ দিকের সংখ্যা, একটা ডান দিকের সংখ্যা, আমাকে বের করতে হবে কি সবচেয়ে কাছের সংখ্যা। আচ্ছা বলো তো 2000-এর থেকে কাছে সবচেয়ে কে রয়েছে? জাস্ট ডিফারেন্স করে দেখলেই হবে। এখান থেকে এটা যখন ডিফারেন্স করব কত হবে? ঘুরে আসে আবার একই জিনিস, 64, তাই না? এখান থেকে যখন এটাকে ডিফারেন্স করব কত হবে? 64। কিন্তু এখান থেকে যখন এটার ডিফারেন্স হবে কত হবে? 25। কে কাছে হলো? 25। তার মানে অ্যান্সার কি হবে? এত এর সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা কত? এটা। ওকে, বোঝা গেছে? খুব কিন্তু ইম্পর্টেন্ট এই 3টে কোশ্চেন। 4 অঙ্কের, 5 অঙ্কের ইত্যাদি বলবে তার সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত এবং তার বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত, এবং যে কোনো একটা সংখ্যা দিয়ে বলবে এর সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা কত। ওকে, নেক্সট যে দুটো টাইপ নিয়েছি সেই দুটো টাইপের মধ্যেও এটার সাথে কিছুটা রিলেটেড রয়েছে আগের 9 10 এবং 11-র সাথে, কিন্তু একটু ডিফারেন্স এবং ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, চলো দেখা যাক। প্রথমে বলেছে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা রয়েছে যা এই সবগুলো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে? শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা রয়েছে যা 12 16 এবং 20 24 দ্বারা বিভাজ্য হবে? এইভাবে খুঁজে খুঁজে বের করা সম্ভব নয়, প্রসেস রয়েছে। কি প্রসেস রয়েছে? ফার্স্ট কাজ এই ক্ষেত্রে যেই সংখ্যা দ্বারা বিভাজ্য বলবে তাকে আগে লসাগু করে নেওয়া। ওকে, তাকে আগে লসাগু করে নেওয়া। যখন লসাগু করব, লসাগুর শর্টকাট নিয়ম রয়েছে, যখন লসাগু চ্যাপ্টারে যাবো তখন শিখবো, ঠিক আছে? এখন সেই প্রসেস নিয়ম যেটা আমরা ছোট থেকে জানি সেই হিসেবেই করছি। তখন এই সংখ্যাটাকে লসাগু করব, কি পেলাম দেখো, 2টা 2, 2টা 2, একটা 3 এবং একটা 5। কোন নিয়মটা কাজে লাগবে? সেই প্রথমে যে আমি বলেছিলাম কোনো সংখ্যা পূর্ণবর্গ না হলে সেটাকে কি করে পূর্ণবর্গ করতে হয়, সেই নিয়মটা। ওকে, তাহলে দেখো এটাকে যখন গুণ করব কত হয় অ্যান্সার? 2 2 4, 4 2 8, 8 2 16, 16 5 80 এবং 80 3 240, তাই তো? 240 পূর্ণবর্গ বানাতে হবে আমাকে, তার মানে কি করতে হবে? 3 দিয়ে এবং 5 দিয়ে গুণ করা, দ্যাট মিনস 15 দিয়ে গুণ করা। ওকে, ঠিক আছে? শর্টকাটে কিন্তু বলে দিলাম এখানে। তাহলে এই সংখ্যাটাকে আমাকে ফার্স্ট কাজ হবে পূর্ণবর্গ বানাতে হবে। গুণ করে বানালাম আমি, কত হবে? 3600। ওকে, শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা এত দ্বারা বিভাজ্য? তাহলে আমার এই সংখ্যাটা কত হবে? শূন্য ছাড়া ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ক্ষুদ্রতম এর সাথে অনেক কিছু গুণ করে আমি এটাকে পূর্ণবর্গ বানাতে পারি, কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা হবে? ন্যূনতম কি গুণ করতেই হবে? 3 এবং 5, দ্যাট মিনস 15 গুণ করতেই হবে, তবেই তো পূর্ণবর্গ হবে। তাহলে শূন্য ছাড়া ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে? 3600 হবে। এটাই অ্যান্সার। আগের সাথে এই অঙ্কের ডিফারেন্স কোথায়? আগের অঙ্কটা কোনো বেঁধে দেয়নি, সংখ্যা ডিজিট বেঁধে দেয়নি যে 4 অঙ্কের বা 3 অঙ্কের, তাই না? ক্ষুদ্রতম বলেছিল জাস্ট। কিন্তু এখানে বলে দিয়েছে 4 অঙ্কের, ক্ষুদ্রতম বা বৃহত্তম, যে কোনো কিছু, যেটা ইচ্ছা চাইতে পারে, মানে এখানে দুটো অঙ্ক ঢুকে রয়েছে। সেম প্রসেস, এত এত দ্বারা বিভাজ্য। ফার্স্ট কাজ কি হবে? আমাকে আগে সেই সংখ্যাটার লসাগু নির্ণয় করতে হবে। 12, 18 আর 30। ওকে, 9 18 6 15, 3 2 5। কি পেলাম আমরা? 2 দুটো পেয়েছি, 3ও দুটো পেয়েছি এবং 5 একটা পেয়েছি।
ফার্স্ট কাজ হবে এটাকে পূর্ণবর্গ বানানোর জন্য আমাকে একটা 5 দিয়ে গুণ করতে হবে, কারণ একটা 5 কম রয়েছে, তাই তো? যখন এটাকে 5 দিয়ে গুণ করব অ্যান্সার কি হবে দেখো, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 10 10 100 এবং 109 900। এতটুকু বোঝা গেছে আশা করি। ফার্স্ট কাজ সেই সংখ্যাটাকে লসাগু করব, লসাগু করার পর পেয়ার হিসেবে যে কম রয়েছে সেটা দিয়ে গুণ করব, গুণ করার পর যে সংখ্যাটা হবে, এতদূর পর্যন্ত করে আমরা কি করব দেখো। ওকে, 900 তো 4 অঙ্কের নয় এবং 900 পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই, কারণ এটাকে স্কোয়ার রুট করলে কি হবে, দুটো শূন্য রয়েছে মানে একটা শূন্য হবে এবং 9-এর কি 3 হবে, মানে 30, 30-এর স্কোয়ার কত 900। কিন্তু এবার দেখো 900-র সাথে আমি যদি 1 গুণ করি, অবশ্যই এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই তো? কত হয় অ্যান্সার 900। ওকে, এইটার ক্ষেত্রে বিশেষ নিয়মটা কি, তাহলে 1 গুণ করলে 900 হয়, এটা তো 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের তো নয়। এবার বলো 900-র সাথে আমি 2 গুণ করব না, নিয়ম হচ্ছে এর ঠিক পরের এর ঠিক পরেই পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করা। 900-র পরে পূর্ণবর্গ সংখ্যা কত রয়েছে 4, গুণ করলে কত হয় অ্যান্সার 3400। ওকে, তারপরে কত রয়েছে 4-এর পরে 9, গুণ করলে কত হয় 81 হলো। দেন 16, 16 9 144, 5 অঙ্কের চলে যাচ্ছে। এবার দেখো এটা 3 অঙ্কের, এটা 4 অঙ্কের এবং এটাও 4 অঙ্কের, এর পরের সংখ্যাটা যখন গুণ করব সেটা কিন্তু 5 অঙ্কের হয়ে যাবে। তাহলে দেখো 4 অঙ্কের এটা ক্ষুদ্রতম হলো এবং এটা বৃহত্তম হলো, অ্যান্সার আমি পেয়ে গেলাম। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আমাদের কি হবে 3600 এবং বৃহত্তম কি হবে 8100। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে যখন কোনো অঙ্কের ডিজিট বেঁধে দিবে 4 অঙ্কের বা 5 অঙ্কের, নিয়ম কি, আগের নিয়মের থেকে জাস্ট এক্সট্রা দুটো স্টেপ বেড়ে যাবে। ফার্স্ট সেম আগের মতোই পূর্ণবর্গ সংখ্যা বানাতে হবে আমাকে। সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যদি এখানে 4 অঙ্কের না বলে দিয়ে বলতো সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা এত এত দ্বারা বিভাজ্য, অ্যান্সার কি হতো 900। কিন্তু 4 অঙ্কের বলার জন্য আমাকে এখানে কি করতে হবে, পূর্ণবর্গ সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে পরপর। ওকে, সবচেয়ে ছোট এটা, সবচেয়ে বড় এটা, আশা করি বোঝা গেছে। নেক্সট, ভগ্নাংশের ক্ষেত্রে একই কোশ্চেন জিজ্ঞেস করে যে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়, এটাকে পূর্ণবর্গ করতে কি দিয়ে গুণ বা ভাগ করতে হবে। সেম প্রসেস, 9কে যখন ভাঙবো 3 গুণন 3 এবং 32কে যখন ভাঙবো 16 দুগুণ 32, 2 হলো। 16 ভাঙলে কি 2 8 16, আবার 2 হলো। 8 ভাঙলে কি আবার 2 পাবো, তাই তো? দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। এবার পেয়ার খুঁজবো, উপরে তো 3 পেয়ার হিসেবে রয়েছে, কোনো অসুবিধা নেই। নিচে 2, একটা দুটা, কে এক্সট্রা রয়েছে 2 এক্সট্রা রয়েছে, তাই তো? দেখো দুটো অ্যান্সার হবে, ভাগের ক্ষেত্রে একটা নিয়ম হবে এবং গুণের ক্ষেত্রে একটা নিয়ম হবে। যদি বলি কি দিয়ে গুণ করব, ভালো করে দেখো 2 এক্সট্রা রয়েছে, আমি গুণ বলতে কোথায় গুণ করব, এখানে। কি দিয়ে গুণ করব, 2 দিয়ে যদি গুণ করি এই 2 কেটে যাবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে অ্যান্সার কত হবে 2 দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ হবে। একই নিয়ম যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করা মানে কি 2টা নিচে গুণ হবে, সেক্ষেত্রে 2-এর আবার পেয়ার পেয়ে যাব, সেটাও পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলেও এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। বোঝা গেছে? নেক্সট, এটার ক্ষেত্রে কী নিয়ম, এক রুটের আন্ডারে যে ক্যালকুলেশন বলেছে সেইভাবে করব। প্রথমে বড় রুট রয়েছে, এই রুটের ক্যালকুলেশন করলে কত আসবে 3/8, সেমভাবে 5/8 যখন অ্যাড করব, নিচে কি হর সেম রয়েছে, তাহলে ওপরেরটা যোগ করলে কত হবে 8, মানে 8/8 = 1। ওকে, নেক্সট দেখো 16 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক অনেক জায়গায় দেখা যায়, কিন্তু আমরা ইনস্ট্যান্ট দেখে প্রথমে বুঝতে পারি না কিভাবে করব। অনেক বড় দশমিক যুক্ত এত বড় সংখ্যাকে আমি কী করে সলভ করব, কিন্তু এর মধ্যে কিচ্ছু নেই। একটু ভালো করে যদি দেখি, খেয়াল করব দশমিকটাকে ভুলে গেলে প্রত্যেকটা সংখ্যা এখানে সেম, 24025 এখানেও তাই, 24025 এখানেও তাই। দশমিক যদি ভুলে যাই, সামনে শূন্যর কোনো ভ্যালু নেই, তার মানে 24025। আলটিমেট প্রত্যেকটা সংখ্যা সেম। তাহলে যখন এটাকে রুট করব, দশমিক ভুলে গিয়ে আমি রুট করব এবং শেষে 25 রয়েছে, মানে অ্যান্সার কত অবশ্যই আসবে 5 আসবে, তাই তো? 5 আসবে। দুটো সংখ্যা নিয়ে নিলাম, সামনে কত পড়ে থাকলো 240, নিয়ারেস্ট কোন সংখ্যার গুণফল 15, 15 16, তাহলে অ্যান্সার কত হবে 15, তাই তো? প্রত্যেকটা অ্যান্সার একটু খেয়াল করে দেখো 155 হবে, 155 হবে। ডিফারেন্স কোথায় তাহলে? ডিফারেন্স হলো এখানে দশমিকের পরে কতগুলো ঘর রয়েছে, দুটা,
তাহলে অ্যান্সারে দশমিকের পরে কতগুলো ঘর থাকবে? একটা। তাহলে দশমিক কোথায় বসবে? এখানে। সেমভাবে এখানে দশমিকের পরে কতগুলো ঘর রয়েছে? 4টা। দশমিক কোথায় বসবে? দশমিক 2 ঘর আগে গিয়ে বসবে, তাহলে এখানে। সেমভাবে এখানে দশমিকের পরে কতগুলো ঘর রয়েছে? 1 2 3 4 5 6টা। তার মানে অ্যান্সারে দশমিকের পরে কতগুলো ঘর থাকবে? 3টা। তাহলে এখানে দশমিক, দেন অ্যাড করলেই হয়ে গেল। 15 16 17.205। বোঝা গেছে? এরপরে দেখো, ফার্স্টের দিকে বলেছিলাম বর্গক্ষেত্রের নিয়ম। বর্গক্ষেত্রের ক্ষেত্রে চ্যাপ্টারে আরও ভালো করে বলবো। সেম বর্গক্ষেত্র রিলেটেড একটা অঙ্ক থাকে, এখানে সেটাও অ্যাড করেছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি এত বর্গ সেমি হয় তবে বাহুর দৈর্ঘ্য কত? একটা বর্গক্ষেত্রের মেন কনসেপ্ট কি? তার 4টে বাহুর দৈর্ঘ্য সমান, তাই তো? 4টে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় সেটা তো একটা স্কোয়ার হয়ে গেল। স্কোয়ার মানে তো বর্গক্ষেত্র। স্কোয়ারের কনসেপ্ট সেম সেম অপোজিট বাহু। এখানে তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ হয়, তাই তো? বর্গক্ষেত্রের ক্ষেত্রে সেটা কি? দৈর্ঘ্য আর প্রস্থ সেম হওয়ার জন্য দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য হয় বা বাহুর দৈর্ঘ্য হয়। তাহলে ক্ষেত্রফল কি করে পেলাম? বাহুর দৈর্ঘ্যকে দুবার গুণ করে। দ্যাট মিনস বাহুর দৈর্ঘ্য যদি চাই তাহলে ক্ষেত্রফলকে কি করতে হবে? রুট ওভার করতে হবে। তার মানে এটাকে রুট করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, একইভাবে বাহুর দৈর্ঘ্য যদি দিয়ে দেয় ক্ষেত্রফল চায়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে সেটাকে স্কোয়ার করলেই হয়ে যাবে। অ্যান্সার কি হবে? লাস্টে 9 আছে, তার মানে কি 3 3 9 বা 7 7 49, তাহলে 3 বা 7 হবে, তাই তো? এবং 32-এর কাছে পূর্ণবর্গ সংখ্যা কত? 5 5 25, 6 তো এক্সট্রা হয়ে যাবে, তাহলে 5 অবশ্যই হবে। এবং 5-এর পরের সংখ্যা কত? 6, 5 6 30, এটা বড় হয়ে যাচ্ছে, তার মানে বড় সংখ্যাটা নেব 57। দশমিক কোথায় হবে? 2 ঘর আছে মানে 1 ঘর, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? 5.7 সেমি। নেক্সট যেগুলো রয়েছে 18 19 20, সেটাও কনসেপচুয়াল। যদি ভেঙে ভেঙে আমরা সেটাকে বুঝতে পারি অবশ্যই সলভ করতে পারবো খুব সহজে। ওকে, কি বলেছে দেখো, বলেছে এই দশমিকযুক্ত সংখ্যাটার সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে? যদি আমি এটাকে খুব ইনস্ট্যান্ট থেকে সলভ করতে না পারি তাহলে আমাকে কি করতে হবে? যা বলেছে সেই অনুযায়ী আমি কাজ করব। বলেছে 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করব? সাপোজ আমি এক্স যোগ করলাম। এক্স আননোন রাশি, অবশ্যই সলভ করলে ভ্যালু বেরিয়ে আসবে। যোগ করলে এটা অবশ্যই যোগফল হলো, তার বর্গমূল মানে রুট ওভার, তাই তো? কত হবে? 1 হবে। সলভ করলেই পেয়ে গেলাম। বর্গমূল যখন সমানের ওই দিকে যাবে কি হয়ে যাবে? স্কোয়ার। তাহলে 0.28 প্লাস এক্সের স্কোয়ার, সরি এক্স ইজুকাল টু 1-এর স্কোয়ার মানে 1। তাহলে এক্স ইজুকাল টু কী হবে? এটা বিয়োগ করে দিলেই হয়ে গেল 1 মাইনাস 0.28, কত হবে? 0.72। ওকে, একইভাবে পরেরটাও তাই। কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করব যার ফলে গুণফল এত হবে? সাপোজ এক্সকেই গুণ করব এক্স দিয়ে, যার ফলে গুণফল কত হবে? এটা হবে 1.1025। দ্যাট মিনস কি স্কোয়ার করছি, তাহলে এক্স কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে এইদিকে 1.1025, তাই তো? কত হবে? 25। লাস্ট অ্যান্সার কত হবে? 5, তাই তো? 110 রয়েছে, 10 11 110, তাহলে কত হবে? 10। দশমিক কোথায় বসবে? 4 ঘর মানে 2 ঘর, তাহলে 1.05। নেক্সট 0.4 এর বর্গের সঙ্গে, চলো স্টেপ বাই স্টেপ। 0.4 এর বর্গ সঙ্গে 0.3 এর বর্গ, 0.3 এর বর্গ যোগ করলে, যোগ করেছি, যোগফল যে সংখ্যার বর্গের সমান, কার বর্গের সমান? এক্সের বর্গের সমান। বুঝতে পারলেন? আবার বলছি, 0.4 এর বর্গ 0.3 এর বর্গ যোগ করেছি, যোগফল পেলাম যে সংখ্যার বর্গের সমান। কার সাথে বর্গের সমান হবে? এক্সের সাথে বর্গের সমান হবে। সলভ করলেই হয়ে গেল। 0.4 তার স্কোয়ার করলে কত হবে? পয়েন্ট ভুলে যাব, 1
6, দশমিকের উপর 1 ঘর মানে 2 ঘর হয়ে যাবে, এখানে স্কোয়ার করলে বেড়ে যায়, তাহলে 0.16 প্লাস 9, 2 ঘর হবে, তাহলে 0.09 ইকুয়াল টু এক্সের স্কোয়ার। যোগ করলে কত হবে? 0.25 ইকুয়াল টু এক্সের স্কোয়ার। দ্যাট মিনস কি? বর্গমূল। এক্স ইকুয়াল টু √0.25। অ্যান্সার কত হবে? সংখ্যা বলে গেলে শুধু 25 রয়েছে, বর্গমূল করলে কত হবে? 5। দশমিকের পরে 2 ঘর রয়েছে মানে এখানে অ্যান্সারে কত হবে? 1 ঘর, 0.5। আশা করি বোঝা গেছে। প্রত্যেকটা কোশ্চেন যদি এখানে ভালো করে দেখা হয় তাহলে আশা করি এখানে স্কোয়ার এবং স্কোয়ার রুট নিয়ে কোনো সমস্যা থাকবে না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দিবে।